গাজায় ৯ দিনে ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ। রাফা সীমান্ত বন্ধের নির্দেশ নেতানিয়াহুর, অস্ত্র ছাড়তে এখনই রাজি নয় হামাস। তীব্র সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান। কাবুলে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য বলছে ইসলামাবাদ। একদিনে ইউক্রেনের ১২টি শহরে রাশিয়ার ড্রোন হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো ঘর বাড়ি। মস্কোর অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় কিয়েভের পাল্টা আক্রমণ, ৩ জন নিহত। বাণিজ্য ইস্যুতে সরাসরি আলোচনায় বসছে চীন ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে মালয়েশিয়ায় হতে পারে বৈঠক। বিরল খনিজ রফতানিতে বেইজিংয়ের নিষেধাজ্ঞায় ওয়াশিংটনের উদ্বেগ। নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এই পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এর মধ্যেই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। গাজা শাসন কাঠামোর কোনো প্রশাসনিক ভূমিকা নিতে চায় না হামাস। এই মুহূর্তে নিরস্ত্রীকরণে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতা। গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। গেল ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। শেজাইয়া, আল-তুফা ও জাইতুনে সেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল গেল সোমবার থেকে রাফা খুলে দেয়া হবে, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনটি দাবি করেছে যে রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। এদিকে নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনায় হামাস জানিয়েছে, গাজার শাসনে কোনো রাজনৈতিক ভূমিকা রাখতে চায় না তারা, বরং সব পক্ষের ঐকমত্যে কমিউনিটি সাপোর্ট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি। হামাস এখনই নিরস্ত্রীকরণে প্রস্তুত নয়। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেছেন, বিষয়টি নির্ভর করছে আলোচনার প্রকৃতি ও চূড়ান্ত চুক্তির ওপর। তিনি আশা করছেন অন্তত ৩ থেকে ৫ বছর টিকে থাকবে যুদ্ধবিরতি, যাতে গাজা পুনর্গঠনের সময় পাওয়া যায়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার দেইর আল বালা শহরে সচল হয়ে উঠেছে একটি বেকারি। জাতিসংঘের সহায়তায় চালু হওয়া বেকারিতে প্রতিদিন তৈরি করছে প্রায় ৩ লাখ রুটি। এতে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ক্ষুধার্ত গাজাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। গাজার দেইর আল বালার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে বেকারিতে দিনরাত চলছে রুটি বানানো। গরম রুটির ঘ্রাণ ছড়িয়ে পড়ছে আশপাশে। জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের ফুটেজে দেখা গেছে, শ্রমিকদের নিরবচ্ছিন্ন কাজ আর লাইন ধরে অপেক্ষা করছে মানুষ। আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর পর প্রতিদিন প্রায় ৩ লাখ রুটি উৎপাদনের সক্ষমতা ফিরে পেয়েছে বেকারিটি। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার পরিদর্শনে গিয়ে বলেন, যুদ্ধবিরতি টিকে গেলে দ্রুত পুনর্গঠন ও খাদ্য উৎপাদন সম্ভব। তিনি জানান, এমন আরও ৩০টি বেকারি চালুর লক্ষ্য জাতিসংঘের, যাতে ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম দীর্ঘস্থায়ী হয়। তবে উত্তর গাজায় এখনও ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। ক্ষতিগ্রস্ত সড়ক, বন্ধ রুট আর অব্যাহত অবরোধে দুর্ভিক্ষ বিরত এলাকাগুলোতে খাদ্য সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে লাখো মানুষ দিন কাটাচ্ছে অনাহারে। যুদ্ধবিরতির পরও গড়ে প্রতিদিন মাত্র ৫৬০ মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করছে, যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফ্লেচারের ভাষ্য, গাজা সিটিতে দুর্ভিক্ষ রোধে হাজার হাজার ত্রাণবাহী যান প্রতি সপ্তাহে প্রবেশের দরকার। তবুও দেইর আল বালার এই বেকারিটি এখনই একটি আশার প্রতীক, যেখানে ধ্বংসস্তূপের শহরে ফিরছে জীবন আর পুনর্গঠনের সম্ভাবনা। সাদিয়া তাসনিম,
সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করতে চান বলে ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যুক্ত হলে অন্যান্য মুসলিম দেশও একই পথে হাঁটবে। সম্প্রতি কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে তার ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান। 2020 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে পাকিস্তানের পর এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে পারে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফরে চুক্তিটি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। জবাবে নিজ ভূখণ্ডকে অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানায় তালেবান সরকার। দিনে দিনে উত্তপ্ত হচ্ছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। শুক্রবার রাতে একদল সন্ত্রাসী বিস্ফোরক ভর্তি রিকশা ব্যবহার করে খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার এক পুলিশ চৌকিতে হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে পাকিস্তান। তবে নিরাপত্তা বাহিনী আগে থেকেই তাদের গতিবিধি নজরে রাখছিল। রিকশাটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই গুলি চালালে বিস্ফোরিত হয়ে 3 জন সন্ত্রাসী নিহত হয়। পরে মুঘলকোট এলাকায় পরিচালিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আরও 2 জন তথাকথিত কমান্ডারকে হত্যা করে বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর তথ্যে বলা হয় নিহতরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা এবং তেহরিকি তালেবানের হয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল-এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে তালেবান সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেয়া হবে না। বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন আফগানিস্তান পাকিস্তান সংঘাত তার জন্য সহজ এক সমস্যা। চাইলে তিনি এখনই এর অবসান করতে পারেন। তিনি এও জানান এই সংঘাতের সূচনা পাকিস্তানি করেছেন। পাকিস্তানের হামলায় 3 আফগান ক্রিকেটারের নিহতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইসলামাবাদ। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আইসিসি কোনো স্বাধীন যাচাই ছাড়া এমন পক্ষপাতমূলক মন্তব্য করেছে। তারার দাবি করেন এটি ভারতের একটি সাজানো প্রতিধ্বনি তৈরি করার কৌশল যা আসল ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। 10 বছর পুরনো পরমাণু চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে ইরান। জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231-এর সমাপ্তির কথা জানায় তেহরান সহ রাশিয়া ও চীন। 2015 সালের ভিয়েনা চুক্তির অধীনে আর কোনো শর্ত বা সীমাবদ্ধতা মানবে না ইরান। তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছে দেশটি। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিনিময়ে নিজেদের পরমাণু কর্মসূচি সীমিত করে তেহরান। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এতে চুক্তির কার্যকারিতা ভেঙে যায়। ধীরে ধীরে পরমাণু কর্মসূচি বাড়াতে থাকে ইরান। ইউরোপীয় দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করলেও সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার পর চুক্তি পুনরুজ্জীবনের আশা প্রায় শেষ হয়ে যায়। জুনের 12 দিনের যুদ্ধে ইরানি পার্লামেন্ট IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধের বিলও পাশ করে। এর জেরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে। এতে পুনরায় আগের সব জাতিসংঘ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
এবার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 এর সমাপ্তি ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রস্তাবটি নিজস্ব ধারাতেই চূড়ান্তভাবে শেষ ও বাতিল হয়েছে। আরাকচি জানান 120টিরও বেশি দেশ এই সমাপ্তির বিষয়টি সমর্থন করেছে এবং যারা এখনো অবৈধ পদক্ষেপ ও বিকৃত বাস্তবতা আঁকড়ে আছে তারা কেবল নিজেদের আরো বিচ্ছিন্ন করছে। যদিও তেহরান বলছে তারা কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। একদিনে ইউক্রেনের 12টি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া, পোলতাভার সহ একাধিক জ্বালানি স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো ঘরবাড়ি। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার অস্ত্র ও গোলাবারুদ উৎপন্নকারী একটি রাসায়নিক কারখানায় পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে 3 জন নিহত হয়েছেন। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পরই ট্রাম্প ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরে বেশ কয়েকবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো আলোচনায় যেন সমাধান হচ্ছে না। শনিবার মধ্যরাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে খার্কিভ প্রদেশের 12টি শহর ক্ষতিগ্রস্ত হয়। 10 দফার এই হামলায় প্রায় সব এলাকায় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চেরনিহিভ অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় 17,000 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। জাপোরিঝিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পোলতাভা অঞ্চলেও ধ্বংস হয় একটি গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শীতকালকে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। জবাবে রাশিয়ার বাশকোর্তস্তান অঞ্চলের একটি অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে হোয়াইট হাউস থেকে জেলেনস্কির খালি হাতে ফেরার পেছনে পুতিনের হাত আছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান নরম করেছেন। বিশ্লেষকরা জানান, ট্রাম্পকে আলোচনায় ব্যস্ত রেখে ইউক্রেনের উপর চাপ বাড়ানো পুতিনের কৌশল। আর রুশ প্রেসিডেন্টের এই কৌশলের কারণে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনকে সাহায্য ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বদলে তিনি ঘোষণা দেন পুতিনের সঙ্গে নতুন এক শীর্ষ সম্মেলনের। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। বাণিজ্য ইস্যুতে এবার সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে মালয়েশিয়ায় এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে বিরল খনিজ রফতানিতে চীনের নতুন নিষেধাজ্ঞায় শুধু যুক্তরাষ্ট্রই নয় বরং সমগ্র বিশ্বের সরবরাহ চেইন ঝুঁকির মধ্যে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটন ও মিত্ররা বিকল্প সমাধান খুঁজে বের করার চেষ্টা করলেও এতে অনেক সময় লাগবে বলে শঙ্কা জানিয়েছেন তারা। গেল সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা নম্বর 62/2025 প্রকাশ করে। এতে বলা হয়, বিরল খনিজ রফতানিতে নতুন সীমাবদ্ধতা কার্যকর হচ্ছে, যা সরকারি অনুমোদন ছাড়া রফতানি করা যাবে না। এমনকি ক্ষুদ্র উপাদানেও বিরল খনিজ থাকলে তা ঘোষণা ও ব্যবহারের উদ্দেশ্য জানাতে হবে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অস্থায়ী শুল্ক বিরতি কার্যত নড়ে গেছে। এমন সিদ্ধান্তের পরে নভেম্বরের শুরু থেকে চীনা পণ্যে 100% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দুই দেশের বাণিজ্য যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে মালয়েশিয়াকে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, খুব শিগগিরই দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সাক্ষাৎ নির্ধারিত আছে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনায় নতুন মোড় এনে ট্রাম্পের দুর্বল জায়গায় আঘাত এনেছে চীন। দুর্লভ খনিজ প্রক্রিয়াজাতকরণে চীনের প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, যা F-35 যুদ্ধবিমান, স্মার্টফোন, সৌর প্যানেল, বৈদ্যুতিক গাড়ি ও সামরিক সরঞ্জাম তৈরিতে অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এই সময়টা বেইজিং ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছে।
রেয়ার আর্থ চীনের $18 ট্রিলিয়ন অর্থনীতিতে মাত্র 0.1% জায়গা দখল করে, কিন্তু কৌশলগত দিক থেকে এর মূল্য অপরিসীম। বেইজিং এখন যে কৌশল নিয়েছে তা মূলত আসন্ন ট্রাম্প শি সাক্ষাতের পূর্ব প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি চীনের উৎপাদন খাতে চাপ ফেললেও বিরল খনিজ রফতানি বন্ধ হলে থেমে যেতে পারে গোটা বিশ্ব শিল্প শৃঙ্খল, যা বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার 4 রাজ্যে নিরাপত্তা জোরদার। ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছে কারাকাস, দাবি ট্রাম্পের। নো কিং স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে ছোট শহরগুলোতেও বিক্ষোভে ফেটে পড়েছে জনতা। ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির বিরুদ্ধে এই প্রতিবাদে অংশ নিয়েছেন রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ যোদ্ধারাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নয়, তিনি দেশের রাজা হিসেবে স্বৈর শাসন করছেন, এমনটাই অভিযোগ দেশটির সাধারণ মানুষের। শনিবার ট্রাম্পের প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে দেশজুড়ে 2,500-এরও বেশি জায়গায় একযোগে বিক্ষোভ হয়। নিউ ইয়র্ক টাইমস স্কয়ার, শিকাগোর গ্র্যান্ড পার্ক, ওয়াশিংটন ডিসি ও মায়ামিতে রাস্তায় নামেন হাজারো মানুষ। ব্যানার আর নানা স্লোগান তুলে গণতন্ত্রের পক্ষে সরব নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, জনগণই রাষ্ট্রের মালিক। আন্দোলনকারীরা স্লোগানের সঙ্গে ব্যানার, বেলুন হাতে মিছিল করেন। সেখানে মানুষের উচ্ছ্বাস ও দৃঢ় প্রতিবাদ স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং আমরা এখানে সবাই প্রতিবাদ করতে এসেছি যেন তিনি এই অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করতে না পারে, কারণ জনগণ ট্রাম্পের এমন আচরণ সহ্য করবে না। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট। তিনি ধাপে ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। মুক্ত ভাষণ, সুষ্ঠু নির্বাচন, স্বাধীন গণমাধ্যম, শান্তিপূর্ণ প্রতিবাদ ধ্বংস করার চেষ্টা করছে। তবে সত্য হলো তিনি এখনো জিততে পারেননি। এই দেশে জনগণই এখনো শাসক। সরকারের স্থবিরতা ও নির্বাহী ক্ষমতার অতিবৃদ্ধিকে ট্রাম্প বিরোধীরা বলছেন বর্তমান প্রেসিডেন্ট মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। 18 দিন ধরে চলা শাটডাউনের মধ্যে আয়োজিত এই সমাবেশগুলোতে বক্তারা জানান, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য প্রশ্নের মুখে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন জানিয়েছে তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও প্রশিক্ষিত বিক্ষোভ নিশ্চিত করতে মাঠে কাজ করছে। যুক্তরাজ্য, মাদ্রিদ, জার্মানি ও বার্সেলোনায় মার্কিন দূতাবাস ঘিরে শত শত মানুষ বিক্ষোভ করে। বিশ্লেষকরা মনে করছেন শনিবারের এই সমাবেশ আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক প্রতিবাদ হতে পারে, যেখানে অংশ নিয়েছেন আনুমানিক 30 লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার পশ্চিমাঞ্চলীয় 4টি রাজ্যে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন। মার্কিন হুমকির মুখে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলা। দেশ রক্ষায় সেনা সদস্যদের শপথ গ্রহণ করিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে। মাদক পাচারের অভিযোগে এরই মধ্যে ভূমধ্য সাগরে কয়েকটি নৌকায় হামলাও চালিয়েছে মার্কিন সেনারা। সম্প্রতি ভেনেজুয়েলা সীমান্তের কাছে মার্কিন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ পরিস্থিতিকে আরও উস্কে দেয়। এর জেরে এবার দেশটির পশ্চিমাঞ্চলের 4টি রাজ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে মাদুরো প্রশাসন। নির্দেশনা অনুযায়ী মেরিডা, ট্রুজিলো, লারা এবং ইয়ারাকা রাজ্যে নিরাপত্তা বাড়ানো হবে। সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাদুরো সরকার। এছাড়া দেশটির আরও 11টি রাজ্যে সর্বোচ্চ নিরাপত্তা জারি রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, মার্কিন হুমকির মুখে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পদযাত্রা ও সামরিক মহড়ার নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো। এ সময় দেশ রক্ষার জন্য সেনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার শপথ গ্রহণ করান তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছে কারাকাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলা ঝামেলায় জড়াতে চায় না বলেই এই উদ্যোগ বলে মনে করেন তিনি। মাদুরো আমাদের সব ধরনের প্রস্তাব দিয়েছে। কেন তা জানেন? কারণ সে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না। চলমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রতি সমর্থনে মানববন্ধন করেছে কিউবার হাজারো মানুষ। এর নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হস্তক্ষেপের নিন্দা জানান সমবেতরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে হান্নিবাল গাদ্দাফিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন লেবাননের একটি আদালত। প্রায় এক দশক ধরে বিচার ছাড়াই আটক ছিলেন তিনি। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে 11 মিলিয়ন ডলারের জামিনে গাদ্দাফির মুক্তির জামিন করা হয়েছে। তবে তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকবে। 2015 সালে হান্নিবাল গাদ্দাফিকে সিরিয়ায় অপহরণ করা হয়, পরে তাকে লেবাননে আনা হয়। সে সময় লেবানন সরকার ওই একই বছর দেশটির শিয়া নেতা মুসা আল সাদরের নিখোঁজ মামলার তথ্য গোপনের অভিযোগে হান্নিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয়। গাদ্দাফির আইনজীবী লরেন্ট বায়ো জামিন আদেশকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে তার মক্কেল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকায় এত অর্থ পরিশোধ করা সম্ভব নয় বলেও জানান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পর্তুগালে নিষিদ্ধ হচ্ছে বোরকা, পার্লামেন্টে বিল অনুমোদন, থাকছে শাস্তির বিধান। মুসলিম নারীদের টার্গেট করে আইন পাশ, বলছে মুসলিম কমিউনিটি। দুর্নীতির অভিযোগে চীনের 9 শীর্ষস্থানীয় জেনারেলকে বরখাস্ত করেছে কমিউনিস্ট পার্টি। একই সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকে পদচ্যুত করা হয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই 9 কর্মকর্তার বেশিরভাগ 3 তারকা জেনারেল এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সেখানে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদক্ষেপকে দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হলেও অনেক বিশ্লেষক মনে করছেন এটি রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হতে পারে। এটি কয়েক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীতে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। President Xi, who has earlier called corruption the biggest threat to the party, this is another signal of his intent to consolidate control and reaffirm loyalty. দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হন। স্থানীয় সময় শুক্রবার কলম্বিয়ার বাগোটায় মার্কিন দূতাবাসের সামনে বিরোধী বিক্ষোভে জড়ো হন বহু মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতশবাজি, বিস্ফোরক ও তীর ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন অন্তত 4 পুলিশ সদস্য। এর আগে গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করে ট্রাম্প প্রশাসন। তাতে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির বাসিন্দারা। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্তুগালে বোরকা নিষিদ্ধ করে প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। বিলটি আইন হিসেবে পাশ হলে দেশটিতে নিষিদ্ধ হবে মুখ ঢেকে বোরকা পরা। এমনকি থাকছে শাস্তির বিধানও। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ এবং উপাসনালয়ে এর আওতামুক্ত থাকবে। বিলটির মাধ্যমে মূলত পর্তুগালে বসবাসরত মুসলিম নারীদেরকে টার্গেট করা হয়েছে বলে মনে করছেন দেশটির মুসলিম কমিউনিটি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও ব্যক্তি স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে ইউরোপে অনেক দেশের জন্য আদর্শ ছিল পর্তুগাল। এমন পরিবেশে অনেকেই স্থায়ী বসবাসের জন্য বেছে নেন দেশটিকে, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীরাও। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেড়েছে বর্ণবাদ, জেনোফোবিয়া ও ইসলামোফোবিয়ার মতো নানা ইস্যু। এছাড়া বর্তমান মধ্য ডানপন্থী সরকার ও কট্টর ডানপন্থী বিরোধী দলের নানা পদক্ষেপেও অস্বস্তিতে দেশটির অভিবাসীরা। চলমান নানা চাপের মধ্যে 17 অক্টোবর আরও একটি বিতর্কিত বিলের অনুমোদন দেয় পর্তুগালের পার্লামেন্ট। জনসম্মুখে মুখ ঢেকে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব আনে বিরোধী দলীয় কট্টর ডানপন্থী দল সেগা। সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, পিসিপি ও লিব্রের মতো দল বিলটির বিপক্ষে ভোট দিলেও
ক্ষমতাসীন পিএইচডি, লিবারেল ইনিশিয়েটিভ ও সিডিএস এর ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটির অনুমোদন দেয় পার্লামেন্ট। নতুন এই বিলে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে বোরকা নিষিদ্ধ করার পথে হাঁটছে দেশটি। মুসলিম নারীদের টার্গেট করে পর্তুগাল সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত মুসলিমরা। আমাদের ফ্যামিলিরা রিলিজিয়াস অবশ্যই সবসময় পর্দা করেন। বিশেষ আমার মা এখানে থাকেন, ওনারা তো বাংলাদেশের কালচার অবশ্যই ওনারা সবসময় নেকা পর্দা করেন। তো এই জন্য অবশ্যই ওনাদের উপরে এফেক্ট পড়বে। আলটিমেটলি জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো আমরা আবার ওনাদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে। আমাদের মা বাবা এবং আমাদের স্ত্রী বা আমাদের বোনদেরকে এখানে আনার চিন্তা করছি, আমরা কিন্তু অনেকটা ভীতিকর একটা সময় পার করছি। প্রস্তাবিত এই বিলে পাবলিক প্লেসে মুখ ঢেকে বোরকা পরলে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কাউকে বোরকা পরতে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হলে হতে পারে 3 বছর পর্যন্ত জেল। তবে ফ্লাইট, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে থাকবে এর আওতামুক্ত। অনুমোদিত বিলটি এখন আলোচনার জন্য পাঠানো হবে সাংবিধানিক বিষয়, অধিকার, স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত সংসদীয় কমিটিতে। এরপর নানা ধাপ শেষে বিলটি যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো ডি সোজা বিলটিতে ভেটো দিতে পারেন অথবা যাচাই বাছাইয়ের জন্য পুনরায় পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে। প্রেসিডেন্ট বিলটিকে আইন হিসেবে সই করলে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্ত হবে পর্তুগাল, যেখানে সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে মুখ ঢেকে বোরকা পরার উপর। তবে বিলটি বৈষম্যমূলক এবং নারীর অধিকার লঙ্ঘন করে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও দেশটির মুসলিম কমিউনিটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। কুয়েতে আরও কঠোর করা হয়েছে ট্রাফিক আইন। সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম না মানলে জরিমানা করা হবে 70 কুয়েতি দিনার। বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েতে ট্রাফিক আইন বরাবরই কঠোর। এবার সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময়ও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না চালকরা। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মিডিয়া বিভাগের পরিচালক কর্নেল উসমান আল গারিব জানিয়েছেন, গাড়ি চলার সময় কিংবা থেমে থাকা অবস্থায় চালকের মনোযোগ সবসময় স্টার্নিংয়ে থাকা জরুরি। ফোন হাতে নেওয়া বা ব্যবহার করা চালকের মনোযোগ বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক সময় চালক মোবাইলে ব্যস্ত থাকায় সবুজ বাতি জ্বলার পরেও গাড়ি না চালানোয় ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি হয়। কুয়েতের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আধুনিক নজরদারি ক্যামেরা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে 24 ঘন্টা চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নিয়ম লঙ্ঘনের ভিডিও রেকর্ড করে সঙ্গে সঙ্গে জরিমানা কার্যকর করা হচ্ছে। নতুন এই নিয়ম ভঙ্গ হলে 70 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকা জরিমানা করা হবে। সুন্দর টাইম করছে। ট্রাফিক সিগন্যালে যদি কেউ মোবাইল টিপাটিপ করে তার 75 কেজি জরিমানা হবে। আমরা চাই যে সবাই আইন মেনে চলি, কুয়েতে সবাই মেনে চলি আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। আমরা লিগ্যাল ভাবে গাড়ি চালাইলে আশা করি আমাদের যারা দেশি ভাই আছি সবাই সতর্কভাবে গাড়ি চালায়, তারও কোনো সমস্যা নাই। কুয়েত সরকারের এই উদ্যোগ শুধু কঠোর আইন প্রয়োগ নয়, বরং নাগরিক সচেতনতা বৃদ্ধিরও এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা এখন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। মাত্র কয়েক সেকেন্ডের অমনোযোগ হতে পারে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ। সংশ্লিষ্টদের অনুরোধ, মোবাইল ফোন নয়, মনোযোগ রাখুন নিরাপদ গন্তব্যে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রাশিয়ার সম্প্রচার মাধ্যম আরটির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশটির মহাকাশচারীরা। স্থানীয় সময় শুক্রবার আরটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। আরটির জন্মদিনে মহাকাশ স্টেশন থেকে অভিনন্দন জানালেন রুশ নভোচারীরা সের্গেই রিজিভ, অ্যালেক্সেই জুব্রিৎস্কি এবং ওলেগ প্লাতনভ। ভিডিও বার্তায় তারা বলেন, আরটিতে পশ্চিমা গণমাধ্যমে উপেক্ষিত অনেক দৃষ্টিভঙ্গি জায়গা পেয়েছে। লাখ লাখ দর্শকের কথা তুলে ধরছে সম্প্রচার মাধ্যমটি। অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 2005 সালে রাশিয়া টুডে নামে যাত্রা শুরু করা এই নেটওয়ার্ক এখন ইংরেজি, আরবি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, সার্বিয়ান ও রুশ সহ বহু ভাষায় সম্প্রচার করছে। চীনের নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী চেন ইং ইয়ান মারা গেছেন। শনিবার বেইজিংয়ে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 103 বছর। আধুনিক পদার্থবিজ্ঞানে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী।
চিংহুয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায় অসুস্থতার কারণে ইয়াংয়ের মৃত্যু হয়েছে। 1957 সালে তিনি সহকর্মী স্যাং দাও লিওর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান প্যারিটি ল আবিষ্কারের জন্য, যা কণা পদার্থবিজ্ঞানে এক যুগান্তকারী ধারণার সৃষ্টি করে। তারাই ছিলেন চীনা বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার জয়ী। ইয়াং মিলস তত্ত্বের অন্যতম প্রণেতা ইয়াং যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। পরে প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে অধ্যাপনা করেন। 1999 সাল থেকে তিনি চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। জীবনের শেষ ভাগে তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করে পুনরায় চীনের নাগরিকত্ব গ্রহণ করেন। আয়ারল্যান্ডে বাংলাদেশি প্রবাসীদের সঠিক পরিসংখ্যান এখনও পর্যন্ত নেই। 70-এর দশক থেকে ধীরে ধীরে বেড়ে আনুমানিক হাজার হাজার বাংলাদেশির বসবাস সেখানে। বর্তমানে দেশটিতে বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশন চলছে। এর মাধ্যমে সবাইকে নিজ পরিবারের রেজিস্ট্রেশনের কাজটি শেষ করার অনুরোধ জানিয়েছেন কমিউনিটি নেতারা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ যুবলের রিপোর্টে বিস্তারিত। অনেকেই বলে 10, 20, 25 হাজার বা তারও বেশি বাংলাদেশের বসবাস আয়ারল্যান্ডে। তবে সবটাই অনুমান নির্ভর। যখনই কোনো স্থানীয় বা পুরো আয়ারল্যান্ড জুড়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, তারপরেই নড়েচড়ে বসে বিভিন্ন সংগঠন ও প্রার্থীরা। আর নির্বাচন ছাড়া আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা নির্ণয়ে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ প্রবাসীদের। যদিও স্থানীয় বাংলাদেশিরা এ বিষয়ে আগ্রহ কম দেখায় বলে মত অনেকের। আগামী 27শে অক্টোবর ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা। আবাই নির্বাচনের ওয়েবসাইটে সবাইকে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানিয়েছেন কমিউনিটির নেতারা। নির্বাচন আসতেছে, আমাদের নূতনভাবে ভোটার রেজিস্ট্রেশন করতে হবে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি ভাইরা আয়ারল্যান্ডে মাইগ্রেন্ট হয়েছেন। তাদের ডাটাবেস তৈরি করার জন্য আমাদের তাদের পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন প্রয়োজন। আমরা যদি আইরিশ গভর্নমেন্টের সাথে আমাদের জন্য দাবি দেওয়া উত্থাপন করি, তখন তারা আমাদের কাছে জানতে চায় আপনাদের পরিসংখ্যান কত। আমরা যত পরিসংখ্যান যত দেখাতে পারবো যে আমাদের কাছে 10,000, 15,000, 20,000 মানুষ আছেন, তখনই আমাদের দাবি দেওয়াগুলো শক্ত হয়। স্থানীয় সরকারের লিমেরিক সিটি কাউন্সিলের বাংলাদেশি এই কাউন্সিলরও জানান, সঠিক বাংলাদেশির সংখ্যা জানাটা কত দরকার। লোকাল গভর্নমেন্ট এবং আইরিশ গভর্নমেন্টের সাথে যাতে আমরা বাংলাদেশিদেরকে তুলে ধরতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাই নিবন্ধন করা এই ভোটার। আগামী 23শে নভেম্বর অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কত হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন সেটি জানা অনেক কাজের জন্যই জরুরি। আসন্ন আবাই নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই কাজটি হতে পারে অনেক সহজ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। গাজা যুদ্ধ নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগে বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, ব্রিটিশ সংবাদ মাধ্যমটির তৈরি করা তথ্যচিত্রের বর্ণনাকারী ছিলেন হামাসের এক কর্মকর্তার ছেলে, কিন্তু ওই তথ্য দর্শকদের জানানো হয়নি। এই ব্যর্থতা দর্শকদের আস্থা নষ্ট করতে পারে বলে জানায় সংস্থাটি। এমনকি প্রাইম টাইমে ক্ষমা চেয়ে বিবৃতি প্রচারের নির্দেশ দিয়েছে অফকম। এরই মধ্যে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে রায় মেনে নিয়েছে বিবিসি। গাজা যুদ্ধের কাভারেজ নিয়েও এর আগেও সমালোচনার মুখে পড়ে গণমাধ্যমটি। গ্লাসটনবেরি ফেস্টিভ্যালে ইসরায়েল বিরোধী এক পারফরমেন্স নিয়েও বিতর্ক দেখা দেয়। ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের নয়াদিল্লি। স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ছিল 259। এটিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি বলে জানান বিশেষজ্ঞরা। এর আগে বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। পাশাপাশি দিল্লির আশেপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো বাড়ায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। প্রথম দেখায় কুয়াশা মনে হলেও আদতে তা নয়। মূলত বিষাক্ত বায়ুকণা বাতাসের সঙ্গে মিশে ভারতের নয়াদিল্লিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্বের অন্যতম দূষিত নগরীর তালিকায় প্রায়ই প্রথম দিকে উঠে আসে নয়াদিল্লির নাম। শীত মৌসুমের আগেই তা আবারও ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। স্থানীয় সময় শুক্রবার সকালে ভারতের বায়ুমান নিচে নেমে যায়। এ সময় বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা বা পার্টিকুলার ম্যাটার 10 এর স্তর অনুযায়ী ছিল 259। এর স্বাভাবিক স্তর থাকে 0 থেকে 50 পর্যন্ত। সে হিসেবে নয়াদিল্লির পরিস্থিতি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানান বিশেষজ্ঞরা। ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। ধূলিকণা মিশে বাতাস ভারী হয়ে যাওয়ায় বিপাকে পড়েন দৈনন্দিন কাজে বের হওয়া মানুষ। আমি 1 বছর পর দিল্লিতে এসেছি। এখানে এত বেশি দূষণ। আগে যখন দিল্লি আসতাম তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন চারপাশে শুধু ধুলাবালি আর দূষণ। এর আগে স্থানীয় সময় বুধবার নয়াদিল্লিতে দীপাবলির উৎসবের আগে সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেন ভারতের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে দিল্লির আশপাশের রাজ্যগুলোতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিমাণও বেড়ে গেছে, যার কারণে বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব বেড়ে গেছে বলে মনে করছেন অনেকে। তবে বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ান বলে জানান কৃষকরা। আমরা বাধ্য হয়ে ফসলের অবশিষ্টাংশ পোড়াই, যদিও আমরা এটা পোড়াতে চাই না। যদি সরকার এগুলো অপসারণের জন্য 6000 রুপি করে দেয় তাহলে আমাদের আর এটা পোড়াতে হবে না। এদিকে 2024 সালে দিল্লির মোট দূষণের প্রায় 38% ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর কারণে হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থা। নাসরিন রুমি, সময় সংবাদ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এবার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে যাচ্ছে ফিলিপিন্স। দেশটির ক্যাটান্ডুয়ানেস দ্বীপের উপকূলে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফেংশেন। আবহাওয়া বিভাগ বলছে ভারী বৃষ্টির পাশাপাশি 1 থেকে 2 মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 কিলোমিটার। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দল। ফিলিপিন্সের ক্যাটান্ডুয়ানেস দ্বীপে 2,70,000 মানুষের বসবাস। এরই মধ্যে 9,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 79 জন মানুষ প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও শুরু হচ্ছে অগ্ন্যুৎপাত। স্থানীয় গণমাধ্যম জানায় শুক্রবার রাতে ভয়াবহ লাভার উদ্গীরণ শুরু হয়। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে লাভা। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিলাওয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর অবস্থান হাওয়াই দ্বীপের রাজধানী হনুলুলু থেকে প্রায় 200 মাইল দূরে। 2024 সালের 23 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 35 বার অগ্ন্যুৎপাত হয়েছে কিলাওয়া আগ্নেয়গিরিতে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় 9 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের। বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ। রাফা সীমান্ত বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। অস্ত্র ছাড়তে এখনই রাজি নয় হামাস। তীব্র সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান। কাবুলে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য বলছে ইসলামাবাদ। নো কিং স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী নীতির তীব্র সমালোচনা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সাথে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।